বিশেষ করে ইন্টারন্যাশনাল লেভেলে একটা বড় ধরনের মুভমেন্ট এখানে আছে। আপনি জানেন যে কয়দিন আগে মাহফুজ এখানে এসেছিল, এই যে অবৈধ সরকারের একজন উপদেষ্টা। তারপরে ইউনুস এসেছে, আপনারা দেখেছেন সেখানে তাদেরকে কিরকম অপদস্থ হতে হয়েছে। সাধারণ মানুষ তাদের দিকে পচা ডিম ছুঁড়েছে, জুতা নিক্ষেপ করেছে, মানুষ প্রতিবাদ জানিয়ে বলেছে যে তোমরা বাংলাদেশ থেকে বের হয়ে যাও, তোমরা এই দেশের কেউ নও। এই মেসেজটা দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমরা যে সংবাদ সম্মেলনটা এখন করব আমাদের রিপোর্ট নিয়ে, সেখানেও যুক্তরাজ্য আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তিরা আছে, যারা নেতৃবৃন্দ আছে, তারা ওই ব্যাপারটা নিয়ে কাজ করছেন এবং তারা প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে সাহায্য করবেন বা করছেন। জাতিসংঘের যে হিউম্যান রাইটস অফিস বা অফিস অফ দ্য কমিশনারের অফিস, যে UNHCR, তারা গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে গত বছরের জুলাই এবং অগাস্টে হয়ে যাওয়া নানান ধরনের ঘটনা নিয়ে তারা একটি রিপোর্ট প্রকাশ করে, 114 পাতার রিপোর্ট, যেটাতে মূল রিপোর্টটা তাদের মূলত আসলে প্রায় 80 পাতার মতো, বাকিটা রেফারেন্স এবং অন্যান্য বিষয়াদি। এই 80 পাতার রিপোর্টটা আমরা যখন পড়ি তখন আমাদের কাছে এই জিনিসটার অনেকগুলো ঘটনা, যেগুলো আমরা অ্যাপারেন্টলি আমরা ধরেন ইনস্ট্যান্টলি আমরা এগুলা জানতে পারি। যেমন ধরা যাক, লেটসে আমরা এটা জানি যে অমুক পুলিশ অফিসারের কথা বলা হয়েছে, তার কোনো ইন্টারভিউ নেওয়া হয় নাই, কিংবা এমন একটা ইভেন্টের কথা বলা হচ্ছে যে ইভেন্টটা ঘটেই নাই। যখন আমি ব্যক্তিগতভাবে এগুলো স্কিম থ্রু করছিলাম, নজরে পড়ে। আমার মনে আছে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা প্রথমবারের মতো তিনি আমাকে ফোন দেন। আমি তখন কলকাতাতে ছিলাম, আমাকে একজন উচ্চপদস্থ অফিসার ফোন দেন এবং তিনি অনেকগুলো মামলার আসামি এবং তিনি একটি বাহিনীর প্রধানও ছিলেন। তো তিনি বলেন যে দেখেন নিজুম ভাই, যে এরকম একটা রিপোর্ট করেছে, এখানে তো অনেক মিথ্যা কথা লিখেছে, এই ধরনের কোনো ঘটনা তো ঘটেই নাই, এবং উনি অনেকগুলো পয়েন্ট বলেন। তখন আমি বাংলাদেশের একজন সিনিয়র বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা, সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রী, তার বাসাতে আমি যাই এবং তখন এটা নিয়ে আলোচনা হয় এবং মূলত সূচনাটা তখন হয় যে এই যে রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টের ভিতরে একে একে বিশেষ করে পুলিশ অফিসাররা যাদেরকে লক্ষ্য করে এই রিপোর্টে অনেক কথা বলা হয়েছে, তারা একের পর এক বলতে থাকে যে এই কথা তো সত্যি না, এরকম তো ঘটে নাই, এইটা হয় নাই, নানান ধরনের ব্যাপার। তো গত বছরের ফেব্রুয়ারি থেকেই মূলত এই রিপোর্টের একটা পাল্টা রিবার্টাল লেখার তাড়না তৈরি হয়। নানান কারণেই সেটা আপনার একটু পিছিয়ে যায় বা হয় নাই বা অনেকগুলো ব্যাপার থাকে। ফাইনালি আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন, আমাদের একটি অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা প্রপার তদন্ত শুরু হয়। এই তদন্তের ক্ষেত্রে আমরা অসংখ্য পুলিশ অফিসার, তারপরে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, মানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ বা যাদের যাদের নাম এসেছে, এরকম অনেক মানুষকে আমরা প্রশ্ন করি, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি এবং ঘটনাতে কি হয়েছে সেগুলোর মামলা মোকদ্দমা থেকে শুরু করে অনেক কিছু আমরা করতে থাকি। আমাদের টোটাল ধরেন 40 জনের মতো একটা টিম, আমরা 5-6টা ভাগে ভাগ হয়ে আমরা কাজ করা শুরু করি। সেই কাজটা শুরু হয় অগাস্ট থেকে, এবছরের অগাস্ট থেকে শুরু হয়। আমরা ফাইনালি সেই রিপোর্টটা বলা যেতে পারে আজকে সকালবেলা রিপোর্টটা ফাইনাল হয়েছে। আমরা কিছুক্ষণ পরে সেই রিপোর্টগুলোকে আমরা আস্তে আস্তে আমরা প্রক্রিয়াজাত করে এইটার বই থেকে শুরু করে এগুলো আমরা করব। কিন্তু এই বইয়ের একটি খসড়া কপি আমরা জেনেভাতে এই যে সাম্প্রতিক সময়ে যে আপনার বাংলাদেশের হিউম্যান রাইটস এর যে বিপর্যয়, সেইটার একটা সেমিনার সেখানে হয়, সেখানে নিয়ে যাই। কিন্তু প্রোগ্রামটা আসলে পার্টিকুলারলি সেটা নিয়ে হয় না, বরঞ্চ হয় হচ্ছে বাংলাদেশে যে হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, যে অরাজক পরিস্থিতি চলছে সেটার ব্যাপারে জাতিসংঘে আপনি জানেন যে জাতিসংঘের মূল প্রোগ্রামের পাশে অনেক সাইড ইভেন্ট থাকে, সেমিনার টাইপের অনেকগুলো ইভেন্ট থাকে, যেখানে পৃথিবীর নামকরা সাংবাদিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার তারা সেখানে হাজির হন। আমরা সেখানে বাংলাদেশে বিশেষ করে আমাদের যে মন্ত্রী, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার হাবিবে মিল্লাত, তিনি সেখানে অনেক ডাটা এবং পাওয়ার পয়েন্ট একটা প্রজেক্টর দিয়ে তিনি বাংলাদেশের সিচুয়েশন তুলে ধরেন। সেখানে যিনি সঞ্চালক ছিলেন নাইজেরিয়ার এক ভদ্রলোক, যিনি হিউম্যান রাইটস ডিফেন্ডার, আমি ভদ্রলোকের নাম ভুলে গেছি, তিনি বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে একটি প্রতিবেদন সেখানে উপস্থাপন করেন। এছাড়াও জাপান থেকে আগত, তারপরে হচ্ছে যে পর্তুগালের একজন ছিলেন খুবই নামকরা, আপনারা জানেন যে পাওলো কাসাকা, তারপরে হচ্ছে যে ক্রিস ব্ল্যাকবার্ন, তিনি ইংল্যান্ডের
খুবই নামকরা ফ্রিল্যান্সার সাংবাদিক। তিনি এর আগে চৌধুরী মঈনুদ্দিনকে নিয়ে রিপোর্ট করেছেন, টেলিগ্রাফে, গার্ডিয়ানে লেখালেখি করেন, তিনি বেশ পরিচিত একজন মুখ। এরকম অনেক হিউম্যান রাইটস ডিফেন্ডারদেরকে নিয়ে এই প্রোগ্রামটা হয়, যেখানে অনেক একটা পর্যায়ে অনেক দেশের লোকরা সেখানে আসে, সাংবাদিকরা আসে, কভার করে। তো আমরা যে রিপোর্টটা বানিয়েছি, পাল্টা যে রিবার্টালটা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে, এই রিবার্টালটা আসলে আমাদের হয়েছে টোটাল সবকিছু মিলে 490 পাতার। আমরা 305 পাতার এভিডেন্স যুক্ত করেছি, আর 185 পাতার রিবার্টাল আমরা তৈরি করেছি, দুটো মিলে 490 পাতা। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রথম একটি কপি দিয়েই আসলে এটার উদ্বোধনটা করতে চাই। এরপরে আমাদের প্রথম সংবাদ সম্মেলনটা আমরা আয়োজন করতে চাই হচ্ছে লন্ডনে, জেনেভা, তারপর জেনেভা, ব্রাসেলস, প্যারিস এবং ওয়াশিংটনে। এই 5টা জায়গাতে আমাদের সংবাদ সম্মেলনে আমরা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদেরকে বা যারা হিউম্যান রাইটস সম্পর্কিত বিষয়ে কথাবার্তা বলেন, এই ধরনের সিচুয়েশনের কথাবার্তা বলেন, এই ধরনের মানুষকে আমরা ইনভাইট করতে চাই, যাদের মধ্যে নম চমস্কির মতো ব্যক্তিরা আছেন, তারপরে জেফ্রি স্যাক্সের মতো মানুষরা আছেন। এছাড়া জেনেভাতে বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশনের ব্যক্তিরা থাকবেন। আমরা এটার জন্য চেষ্টাও করছি। এমনকি আমি ভাবছি যে সিডনিতেও যদি এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় মিল্টন ভাই, যে ওইখানকার যে কনসার্ন যারা ব্যক্তিরা আছে, ডায়াসপোরা যারা আছে, সিডনির যারা বাংলাদেশি যারা প্রবাসীরা আছেন, প্লাস হিউম্যান রাইটস ডিফেন্ডাররা আছেন, কারণ সিডনি কেন্দ্রিক কাজ একটু কম হয়েছে, ফলে সেই জায়গাতেও আসলে এই রিপোর্ট নিয়ে আমরা একটা বড় প্রোগ্রাম করতে চাই। এছাড়া এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, এখনো পর্যন্ত রাষ্ট্রের অস্তিত্ব আছে, প্রত্যেকটা হেড অফ আপনার স্টেট আমরা তাদেরকে ইমেল করব এবং আমরা এটা প্রোভাইড করব, বা পোস্টে দেওয়ার দরকার হলে পোস্টে দিব। এছাড়াও হিউম্যান রাইটস এর জাতিসংঘের যিনি প্রধান অ্যান্টোনিও গুন্টারেস, তাকে আমরা এটা হাতে হাতে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমরা ভলকার টুর্ক যিনি এই ভয়ঙ্কর রিপোর্টটা তৈরি করেছে, আমরা তাকেও এক কপি দিব। এইভাবে আমরা জাতিসংঘের অনেক বড় কর্তা ব্যক্তিদেরকে দিব। এবং এইটা নিয়ে আমাদের একটা পিআর টিম আছে, আমাদের নিজস্ব একটা পিআর টিম, যারা এই যে আমি বলেছি 6টা টিম বানিয়েছি, এই 6টা টিমের মধ্যে 4 জনের সমন্বয়ে একটা পিআর টিম আছে। সেটা এই পিআর টিমের তারা প্রায় গত 1 মাস ধরে এই রিপোর্টটাকে কিভাবে বাজারজাত করা যায়, কিভাবে এটা ছড়ানো যায়, সেটার ব্যাপারে কাজকর্ম করেছে, কাদের সাথে কন্ট্যাক্ট করা যায়। ফলে আমরা উই আর রেডি নাও। আমাদের এখন এটার প্রচারণার কাজটা শুরু হবে। আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, মিল্টন ভাই বিশ্বাস করেন আপনার হাতেও সেই রিপোর্টটা আসবে, ফাইনাল রিপোর্টটা। ওই রিপোর্টটা পড়লে আপনার কাছে প্রথম মনে হবে যে আচ্ছা, কি এমন রিপোর্টাররা লিখেছে যে এই ভদ্রলোকরা 490 পাতার রিবার্টাল লিখে ফেলেছে। মানে আপনি রিবার্টালের তো একটা সামান্য ধরেন একটা কি বলবো, একটা ফর্মালিটিস থাকে, কিছুই মেনটেন করা হয়নি। যেমন আমি একটা উদাহরণ দেই, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নফেল ভাইকে জিজ্ঞেস করেছি যে ইউনাইটেড নেশনস কে আপনার সাক্ষাৎকার নিয়েছিল কিনা, বিকজ ইউ আর ভেরি মাচ ইনভলভড উইথ দ্য স্টুডেন্ট এই ঘটনাটাতে। তিনি বলেছেন যে ইউনাইটেড নেশনস তার সাক্ষাৎকার দিয়েছে, কিন্তু তার সাক্ষাৎকার কোনো কিছুই প্রকাশ করেনি। তারপর আমাদের মাননীয় তথ্যমন্ত্রী যিনি ছিলেন জনাব আরাফাত ভাইয়ের সাথে ব্যক্তিগত আলাপনে তিনি বলেছেন যে হ্যাঁ, আমার কাছে তারা জানতে চেয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন যে ইউনাইটেড নেশনস তার কাছে জানতে চেয়েছে। এছাড়া অন্যান্য পুলিশ অফিসার যারা আছে, এমনকি আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকেও তার স্টেটমেন্ট আমরা নিয়েছি। একটা লম্বা সময়, একটা লম্বা সেশন তিনি আমাদের নানান ধরনের, আমাদের যে লিগাল টিমটা আছে ওই লিগাল টিমকে তিনি একটা লম্বা সময় আমাদেরকে দিয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা সময় দিয়েছেন। আমাদের লিগাল টিমের যারা সেই সময় ছিলেন 8 জন, যারা ছিলেন 8-9 জন ছিলেন, সেই 9 জন মাননীয় প্রধানমন্ত্রীকে নানান ধরনের প্রশ্ন করেছেন। এবং ওই রিপোর্টের ভেতরে অনেকগুলো জায়গা আছে যে মানে উনার রেফারেন্স ব্যবহার করা হয়েছে, উনাকে উদ্ধৃতি দিয়ে। সেগুলো কতটা সঠিক বা আদৌ সঠিক কিনা, উনি এক্স্যাক্টলি কি বলেছিলেন, কি হয়েছিল, উনার একটা ভাষ্য আমরা নিয়েছি। সো আমাদের এই রিপোর্টটা খুবই একটা রিচ রিপোর্ট হয়েছে, কেননা যাদের বিরুদ্ধে অভিযোগের কথা তোলা হয়েছে সেই সব ব্যক্তিদেরকে সরাসরি আমরা অ্যাপ্রোচ করেছি এবং তাদের স্টেটমেন্ট নিয়েছি। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের মাননীয় সাবেক মেয়র গাজীপুরের জনাব জাহাঙ্গীর আলম, উনি আমাকে একদিন ফোন করে বললেন যে নিজুম ভাই,
আমার একটা একটা পার্টিকুলার পেজের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে এই জায়গাতে দেখি আমাকে বলছে আমি নাকি অ্যাটাক করেছি। আরে ভাই, আমাকে অ্যাটাক করার কারণে বাংলাদেশের পুলিশ এসে, র্যাব এসে আমাকে হেলিকপ্টারে করে নিয়ে যায় বাঁচিয়ে। আমার মাথা, আমার খুলি পুরো চেঞ্জ করতে হয়েছে সিঙ্গাপুরে গিয়ে। উনার পুরো মাথা ভাগ ভাগ হয়ে গেছে, উনি বেঁচে আছেন এটাই তো ঢের। তো বলেছে যে এটা তো মিথ্যা কথা, আমি তো গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলাম, ওইখানে আমার উপরে অ্যাটাক হয়। তো আমরা এইসব সমস্ত কিছু তুলে ধরেছি। ছাত্রলীগের উপরে কে আগে অ্যাটাক করেছে, কিভাবে অ্যাটাক হয়েছে, আবু সাইদের হত্যাকাণ্ড, এগুলোর যে পোস্টমর্টেম রিপোর্টের একটা বড় ধরনের পর্যালোচনা, আমরা একটা বিশদ রিপোর্ট করেছি। আমি কোয়াইট শিওর যে এটা একটি অনন্য রিপোর্ট হয়েছে এবং এটি সারা পৃথিবীব্যাপী আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। মানে পুরো ব্যাপারটা হচ্ছে এমন যে একটা জলজ্যান্ত সরকার বলে নিজেকে দাবি করা চোখের সামনে আপনার একটা রাষ্ট্র দখল করে ফেললো। আমাকে চোখের সামনে প্রতিদিন হজম করতে হচ্ছে এটি নাকি সাংবিধানিক ভাবে 106 অনুচ্ছেদের মাধ্যমে গঠিত হয়েছে। সেই 106 অনুচ্ছেদ নিয়ে চ্যালেঞ্জ করার পরে সেটার কোনো ডকুমেন্টস নাই, প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগের কাগজপত্র নাই, কিচ্ছু নাই। এরকম একটা অবস্থাতে তারা সরকার দখল করে আজকে জাতিসংঘে যাচ্ছে, তো কালকে অমুকের সাথে ডিল করছে, এমনকি বিভিন্ন দেশের সাথে নানান ধরনের দেশ বিক্রির চুক্তিও সম্পাদন করে ফেলেছে, যেগুলো আপনি জানেন। এখন আবার সাংবিধানিক ভাবে শপথ নেওয়ার কথা আমাদের কাছে উল্লেখ করে আবার জুলাই সনদ নামে আরেকটি ঘটনা নিয়ে এসছে। গতকালকে দেখলাম যে জামাতের যে আইনজীবী শিশির মনির, সে বলছে যে জনগণ নাকি তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছে, ডিরাইভেটিভ পাওয়ার দিয়েছে তাদেরকে, তারা যা ইচ্ছা তাই করতে পারে, সুতরাং জনগণের চরম অভিপ্রায় নাকি তাদের সাথে আছে। তো এরকম একটা স্টেটে আপনি যখন কারা নির্যাতন আইনের আমি ধারা আপনাকে বলতে পারি যে অমুক ধারাতে ওইটা আছে, তাদেরকে চিকিৎসা দিতে হবে, তাদেরকে এরকম টেক কেয়ার করতে হবে, তাদেরকে প্রপার, আমি আপনাকে বলতেই পারি, কিন্তু আপনি কোন দেশে কার কাছে আপনি এই আইনটা আওড়াবেন যেখানে নদীতে জাল ফেললে মাছের বদলে মানুষের লাশ ওঠে? যেই দেশে আপনি রাস্তার ধারে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রাজশাহী অঞ্চলেই মনে একটা এক যুবলীগের এক কর্মীর, নিতাই চন্দ্র দাস নামে এক ছেলের ধান খেতে তার লাশ পড়ে আছে। গতকালকে আমরা দেখলাম খোদ বিএনপির আব্দুল হাকিম নামে এক নেতা, এমনকি বিএনপি নেতাকে আরেক গ্রুপ মনে হয় গাড়ির মধ্যে ব্রাশ ফায়ার করেছে, যেগুলো আমরা বহু বছর আগে এগুলো শুনে এসেছি, যেগুলো অলরেডি মিউজিয়ামে চলে গিয়েছিল, এইভাবে খুন করা, হত্যার রাজনীতি। তো এন্ড অফ দ্য ডেতে আপনি এই আইনটা বলে আপনার লাভ নাই। আমি যে জিনিসটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে বরাবরই বলেছি যে আমাদের এখন করণীয় কি, আমাদের এখন কি করা দরকার, সেটাই মনে হয় মূল আলোচ্য হওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে আমি বারবারই বলছি, অনেকের কাছে এটা অলীক স্বপ্ন মনে হয় কিনা বা এইটাকে আরাধ্য মনে হয় কিনা আমি জানি না। বাংলাদেশ আওয়ামী লীগ একটাই এখন সামনে রাস্তা আছে, সেটা হচ্ছে সশস্ত্র প্রতিরোধ। মুক্তিযুদ্ধের সময় আমরা যা করেছি এবং যথাযথ ট্রেনিং এবং মুক্তিযুদ্ধের সময় আমরা যেভাবে পাকিস্তানি হানাদার থেকে দেশ বাঁচানোর জন্য লড়াই করেছিলাম, বিশ্বাস করেন আমি ইন্ডিয়াতে গেছি, চেন্নাইতে আমার মার চিকিৎসার জন্য, সেখানে মানুষজন এসে আমাকে বলছে যে দাদা আপনারা কবে আসবেন, কবে ফিরবেন। মানে বাংলাদেশের মানুষেরও এক বলিহারি কাণ্ড, আমাদেরকে গালি দিতেও সময় লাগে না, আবার আমরা যাতে দেশ বাঁচাই সেটা বলতেও সময় লাগে না। সো এরকম একটা বাস্তবতাতে দাঁড়িয়ে আছি মিল্টন ভাই, এবং আমি তো রাগারাগি করে লাভ নাই, কারণ আমরাই বড় ভাই, ৭৭ বছরের পুরনো দল, আমাদের দলটাই ওল্ডেস্ট। মানুষ মুক্তি চায়, মানুষ বুঝে ফেলেছে যে তারা কি ভয়ঙ্কর এক অপরাধ এবং ভয়ঙ্কর এক ভুল তারা করে ফেলেছে। ফলে আমার কাছে মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র সেভিয়ার এই বাংলাদেশের। আমরা এই ইলেকশন, হ্যাঁ ইনক্লুসিভ ইলেকশনের কথা আমরা বলছি, সেটা কিভাবে হতে পারে সেটাও কন্ডিশন আছে, আপনার ইউনুসের আন্ডারে তো সেটা হতেই পারে না। ফলে এরকম একটা সিচুয়েশনে আজকে কামাল ভাই যে বর্ণনা দিচ্ছিলেন যে জেলে কিভাবে হত্যা করা হচ্ছে, জেলে কিভাবে নির্যাতন করা হচ্ছে, এই যে বর্ণনাগুলো দিচ্ছিলেন, এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় কিন্তু নর্মাল আইনি ভাবে হবে না। আপনি জানেন আমাদের শাহজাহান খান সাহেব, আমি উনার অনেকগুলো এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ আমার কাছে আছে, কিভাবে তাকে ডিনাই করছে, কিভাবে এই বীর মুক্তিযোদ্ধাকে এমন ভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, হাতে হাত করা, পায়ের মধ্যে বেরিয়ে এগুলো পরিয়ে আপনি কল্পনাই করতে পারবেন না। ভদ্রলোকের অনেকগুলো ওষুধ খেতে হয়।
কোনো ওষুধ তাকে খেতে দেওয়া হয় না, কয়েকটা ওষুধ খেতে দেওয়া হয়, উনি অত্যন্ত মানে অসুস্থ হয়ে পড়েছেন। উনি ছাড়াও কারাগারে আরো যারা আছেন, আমি নাম বললে অনেকের নাম বলতে পারি, যাদের পরিবারের লোকেরা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছে, বিভিন্ন রকমের ছবি ফুটেজ